রাফিন, কালকে আবার ব্রাইটনের সাথে ড্র করলে কেমন লাগবে? ব্রাইটন যে গোল দেয় না, ওইটাই তো আর্সেনালের ভাগ্য। আমি তো আরো দোয়া করতেছিলাম আর্সেনাল জানি গোল দিতে না পারে। ব্রাইটনের গোলকিপার আছে। ওয়ালাইকুম আসসালাম। এই ব্রাইটনের গোলকিপার ছিল, ডিফেন্ডার ছিল ডাফি। তো তাইলে পরে ওরা গোল দিলে পরে কাহিনী হয়ে যেত। এমনিতেই এই উইকের অবস্থা খারাপ। হ্যাঁ, রাফিন ও তো আর্সেনাল সাপোর্টার না, তো কালকে ব্রাইটনের সাথে নীল ড্র করছে। তো লাস্ট কয় ম্যাচ আবার একটু জিতছিল, কয়টা ম্যাচ, এরপর একটু কনফিডেন্স বেড়ে গেছিল। এবার অনেক আনপ্রেডিক্টেবল কয়টা হবে। এবার কয়েকটা টিম আছে কন্টেন্ডার। ওয়ার্নার এখন হচ্ছে কম্পিটিশন আসছে না, লুকাকু আসছে, এর জন্য এখন আরো চলে আসে। না, অফলাইনেও তেমন বেশি না, শাহরিয়ার আস্তে আস্তে অনলাইনে জয়েন করবে হোপফুলি, দেখি। দাঁড়াও, টাইম তো হয়ে গেছে, আমরা আস্তে আস্তে শুরু করে দিই। হ্যাঁ, ট্রান্সপোর্ট ইকুয়েশনটা নিয়ে আজকে আমরা ইয়ে করবো যে কারেন্টের নতুন একটা ফর্মুলা শিখবো আর কি। টিকাটা চিনা চিনা বলতে কেমন? হ্যাঁ, বাংলা লেখা একটু অন্যরকম। ওই তো পিএসজির ম্যাচ তো দেখতাম, আজকে তো ভালো টিম নামাইছে। আজকে ওদের বেস্ট টিম বলতে জাস্ট ওই গের জায়গায় ভাইনালটাম যদি আসে আর কিনপেম্বের জায়গায় রামোস চলে আসলো, ওদের পুরো বেস্ট টিম। আজকে রেনেসে কয়েকটা দেওয়ার কথা, দেখি কি করে। ম্যাচ ক্লাস শেষে দেখা যাবে কতটুকু বাকি থাকে ম্যাচে। ওকে, সো এখন আমরা আজকে শুরু করব ট্রান্সপোর্ট ইকুয়েশনের ডিসকাশন, যে তোমাদেরকে রেজিস্টিভিটি টপিকের চেক পয়েন্টের অ্যানসার গুলো দিয়ে দিছিলাম, তাই না? তো ওই রেজিস্টিভিটির চেক পয়েন্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওই রেজিস্টিভিটি টপিকের চেক পয়েন্ট কোশ্চেনগুলি যেগুলি ছিল, সলিউশন দেখার পর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তো তাহলে ওখানে যদি কারো কোনো কনফিউশন না থাকে, নাও উই উইল স্টার্ট ট্রান্সপোর্ট ইকুয়েশন। বাট বিফোর দ্যাট, যে আমাদের অ্যাকচুয়ালি কারেন্ট কিভাবে করে ফ্লো করে কোন একটা মেটালের ভিতর দিয়ে, যে আমাদের এই টপিকটার নাম আসলে পুরোপুরি ট্রান্সপোর্ট ইকুয়েশন না, আমাদের এটা হলো কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স। হ্যাঁ, তার নাম হলো কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স। সেমিকন্ডাক্টর টপিকটা ডান না? না, সেমিকন্ডাক্টরটা পরের দিন শুরু করব, ঠিক আছে? যে আজকে কন্ডাকশন প্রসেসে ফার্স্টে ইলেকট্রন একটা মেটাল ওয়্যার দিয়ে বা কোন একটা মেটাল দিয়ে কিভাবে করে মুভ করে ওই জিনিসটা, এন্ড কারেন্টের ফর্মুলাটা ডেরাইভেশন। নেক্সট দিন হলো রেজিস্ট্যান্স নিয়ে ডিসকাশন। এর পরের দিন হলো আমাদের সেমিকন্ডাক্টর শুরু, বুঝছো? সো এটা একটু সময় লাগবে। এটা আমাদের এই উইকে তো আর ইলেকট্রিসিটির কোনো ক্লাস নাই। এই উইকে ফার্স্টে টিউসডে তো হলো বুকলেট সলভিং, যে কোনো যদি সমস্যা থাকে ওইটা ইন পারসন ওরকম দেখাবা। আর থার্সডে তে তো তোমাদের মোশন 1A আর ফোর্স 1A এর উপরে টেস্ট। ওটা ফ্রাইডে আজকে বলবো না? তো ওই জিনিসটা ফ্রাইডে নাকি থার্সডে ওটা দেখি, বিকজ ফ্রাইডে তো অনেকজনেরই ওরকম সময় দেখলাম যে প্রেজেন্স কম থাকে। তো ফ্রাইডে ওরকম টাইমে যদি এক্সাম রাখি মানুষরা দিতে আসতে না পারে, তো তাহলে পরে তো সমস্যা।
বুঝছো? ওই এক্সাম জিনিসটা কি অফলাইন হবে নাকি হ্যাঁ, অনলাইন? অফলাইন অফলাইন, বুঝছো? আচ্ছা, তো তাহলে পরে আমরা এখন এখানের মধ্যে শুরু করি। অসাফ, একটা মেটালের মধ্যে কেমন টাইপের বন্ডিং থাকে, কোভালেন্ট বন্ড নাকি আয়নিক বন্ড? মেটালিক বন্ড। মেটালিক বন্ড দেখতে কেমন? ওখানে আমাদের অ্যারে অফ ক্যাটায়নস আর কি থাকে, সি অফ ফ্রি ইলেকট্রন আর ডিলোকালাইজড ইলেকট্রন, তাই না? তো তাহলে এই হলো আমাদের একটা মেটাল। তো এখন মেটালিক বন্ড দেখতে কেমন? we have array of cations, এই ক্যাটায়ন গুলি অ্যারেঞ্জ করা। তারা কি করে? since they are solids they vibrate by being at fixed positions, তাই তো? তো তাহলে তারা এরকম ফিক্সড পজিশনে থেকে আপ এন্ড ডাউন ভাইব্রেট করে, আর এই ভাইব্রেশনটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। টেম্পারেচার বেশি হলে ভাইব্রেশনটা বেশি, টেম্পারেচার কম হলে ভাইব্রেশনটা কম। আচ্ছা, তো তাহলে এই ক্যাটায়ন গুলি ড্র করতেছি। এখন ফার্স্ট অফ অল আমাদের এরকম একটা সিচুয়েশন যেখানে কি দা ইলেকট্রনস, এই যে ডিলোকালাইজড ইলেকট্রন যারা থাকে, এই ডিলোকালাইজড ইলেকট্রন যারা থাকে তারা এই মেটালিক ল্যাটিসের মাঝে এই যে জায়গাগুলি আছে এগুলি দিয়ে তারা কি করে? ফ্রিলি মুভ করে। এখন তারা যে ফ্রিলি মুভ করতে নেয়, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, তারা আসলে স্ট্রেইট পাথে মুভ করে না। তারা ইন রিয়েলিটি যে ইলেকট্রন গুলিকে যে ড্র করলাম, তারা যে মেটালের ভিতর দিয়ে মুভ করে, তাদের ভেলোসিটি বা তাদের স্পিড কিন্তু খুবই খুবই বেশি, ঠিক আছে? থাউজেন্ডস অফ কিলোমিটার পার সেকেন্ড। মনে করো যে ইভেন এরকম থাকে, লাইক তোমার কি বলে 4 × 10⁶, ঠিক আছে? 4 × 10⁶ মিটার পার সেকেন্ড, এমন টাইপের স্পিডে তারা মুভ করে। তো তাহলে পরে তো আমাদের কারেন্টের স্পিডটা বা চার্জ ফ্লোয়িং এর স্পিডটা খুবই খুবই বেশি হওয়ার কথা, কিন্তু তাদের স্পিডের ভ্যালু এত, দ্যাটস ভেরি গুড। কিন্তু সমস্যাটা কোথায়? তারা কোন পাথ ফলো করে মুভ করে? যে ইফ ইউ আর মুভিং ভেরি ফাস্ট বাট উইথ নো ডিরেকশন, তো তখন কি হবে? তুমি তোমার ডেস্টিনেশনে কিন্তু টাইম মতো পৌঁছাইতে পারবে না। যে তুমি অনেক তাড়াতাড়ি মুভ করতে পারো, ঠিক আছে, কিন্তু তুমি যদি কারেক্ট ডেস্টিনেশনে বা কারেক্ট ডিরেকশনে যদি মুভ করতে না পারো, তো তাহলে কি করতে পারবে না? তুমি ওই জায়গায় যাইতে পারবে না। তো এখানের মধ্যে ইলেকট্রন গুলার কি হয় দেখো, এই ইলেকট্রনটা, মনে করো এই ইলেকট্রনটা কি করবে? ইফ ইট মুভ from this position to this position, তো তখন কি হবে? there is a net movement of electron। কিন্তু এই ইলেকট্রনটা কি করবে? সে এইটার সাথে বাড়ি খাবে, এইটার সাথে বাড়ি খাবে, এই বাড়ি খাবে, এই বাড়ি খাবে, এরকম বাড়ি খেয়ে খেয়ে দেন ইভেনচুয়ালি যেখানে ছিল ওই জায়গাতেই ফেরত আসলো। সো তাহলে ওভারঅল এত তাড়াতাড়ি সে মুভ করতেছে, কিন্তু ইভেনচুয়ালি কি যেই পজিশনে ছিল ওখানেই ইভেনচুয়ালি এন্ড আপ করছে। তো বিফোর দা মুভমেন্ট সে যেই পজিশনে ছিল, আফটার দা মুভমেন্ট তার পজিশনটা কি ওইটাই। তো তাহলে কি ইলেকট্রন যত তাড়াতাড়ি মুভ করুক না কেন, when there is no potential difference applied, যখন আমরা কোনো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি না, তখনও কিন্তু ইলেকট্রনরা মুভ করে, দে মুভ অ্যাবাউট থ্রু আউট দা মেটাল, কিন্তু তাদের নেট মুভমেন্টটা কত হয়? না, অফলাইনেও বেশি মানুষ না। অফলাইনে কয়জন? 11 জন, বুঝছো? আচ্ছা, তো তাহলে পরে এখানের মধ্যে যে কথাটা বলতেছিলাম দেখো, যে ইলেকট্রনস দে মুভ অ্যাবাউট ভেরি ফাস্ট উইদিন দা মেটাল, কিন্তু কি হয়? তারা বলতে গেলে নেট মুভমেন্ট করে কত? 0। তো তাহলে যখন কোনো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই আমরা করব না, হ্যাঁ, পটেনশিয়াল ডিফারেন্স যদি কোনো অ্যাপ্লাই না করে, পটেনশিয়াল ডিফারেন্স অ্যাজ ইন আমরা, এটা তো জাস্ট একটা সিম্পল ওয়্যার। একটা ওয়্যারে যদি তুমি কোনো পাওয়ার সাপ্লাই কানেক্ট না করো, তার মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করবে? সো এটা তো আমরা এক্সপেক্ট করবো না কারেন্ট ফ্লো করার জন্য। এন্ড ইলেকট্রন গুলা উইদাউট এনি পিডি, ইলেকট্রন গুলি মুভ করে ভালো কথা, কিন্তু তারা মুভ করে করে কি করে? যেখানে ছিল ওখানে ওভারঅল চলে আসে। সো তাহলে কি দেয়ার ইজ নো নেট মুভমেন্ট অফ চার্জ পার্টিকলস ফ্রম ওয়ান এন্ড অফ দ্য ওয়্যার টু দ্য আদার। যখন কি হয় না? যখন কোনো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয় না।
তো এই কথাটাই ফার্স্টে আমাদের স্টুডেন্ট বুকে শুরু থেকে বলবে, এই জিনিসটা আমরা ফার্স্টে দেখে নেই, এরপরে আমরা আবার নোটপ্যাডে ফেরত আসবো, সমস্যা নেই। ওকে, সো এই হলো আমাদের টপিকটা, কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স। কি কি আমাদের এক্সপ্লেন করা লাগবে, মেটালে কন্ডাকশনটা কিভাবে হয়, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স এর এক্সপ্লেনেশন, এন্ড এই যে ড্রিফট ভেলোসিটি, এটা নিয়ে আমরা কথা বলবো একটু পরেই, এন্ড কন্ডাকশন ইলেকট্রনস ইন মেটালস। তো এখানে মধ্যে দেখো, in order to conduct electricity solids need to have electrons। ইলেকট্রন গুলি কি হওয়া লাগবে, তারা কি আটকায় থাকলে হবে নাকি তাদের ফ্রি টু মুভ হওয়া লাগবে, তারা কি হওয়া লাগবে, ডিলোকালাইজড হওয়া লাগবে, বা দে মাস্ট বি ফ্রি টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এরপরে বলতেছে যে need to have electrons that are delocalized from the solids atom। যে প্লাস্টিকের, সে তো একটা ইনসুলেটর, কেন, তার কি ইলেকট্রন নাই, সবকিছুর মধ্যে তো ইলেকট্রন আছে, তো প্লাস্টিকেরও এতগুলি ইলেকট্রন আছে, মেটালেরও এতগুলি ইলেকট্রন আছে। সো মেটাল এত ভালো কন্ডাক্ট করতে পারে কিন্তু প্লাস্টিক পারে না, কেন, বিকজ মেটালের ইলেকট্রন গুলো হলো ফ্রি, তারা চার্জ ক্যারি করার জন্য মুভ করতে পারে। আর ইয়েরটা কি বলে, প্লাস্টিকেরটার ওরা কি, ওরা হলো বাউন্ড থাকে, ওর আটকায় থাকে, যার জন্য কি করতে পারে না, দে ক্যান নট মুভ থ্রু দ্য মেটাল। তো তার মানে কি, অর দে ক্যান মুভ থ্রু দ্য সাবস্টেন্স, এর জন্য দে ক্যান নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। বুঝতে পারছো? so that they can move from move through the solid causing an overall movement of charge। এই overall movement of charge টাকে আমরা কি বলি, কারেন্ট বলি। তো এই ফার্স্টে বলতেছে যে কন্ডাকশন এন্ড মেটাল, যে মেটালের মধ্যে কন্ডাকশনটা কিভাবে করে কাজ করে। the structure of metals have a regular lattice of metal ions, যেটা আমরা বলছিলাম। তারপর বলতেছে কি, these are bonded together through the sharing of electrons which act as the কি বলে, as if they were associated with more than one atom। ইলেকট্রন গুলি এমন ভাবে ডিলোকালাইজ থাকে যে মনে হয় এই ইলেকট্রনটা ওর সাথে একটু বন্ড করে আছে, ওর সাথে একটু বন্ড করে আছে, ওর সাথে একটু বন্ড করে আছে, এমন টাইপের। হ্যাঁ, এগুলা ব্যাপার তোমাদের কেমিস্ট্রি থেকে জানার কথা এমনিতেও। তো এরপর কি বললো, many of the atoms also have their outer electron that is not needed for bonding between them। তো ওগুলাকে কি করে দিয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, যে these free electrons have random motion। random motion is in কে কখন কোন দিকে মুভ করবে এটা কি করা যায় না, প্রেডিক্ট করা যায় না, ঠিক আছে। which changes as they collide with atoms or other electrons। যে ইলেকট্রনের নিজের সাথে কলিশন হইতে পারে, আর এই ক্যাটায়ন গুলির সাথে ইলেকট্রন গুলার কলিশন হইতে পারে। বাট এখানে কি পজিটিভ এন্ড, হ্যাঁ ওখানের মধ্যে এক্স্যাক্টলি তোমার সবগুলি ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ গুণে গুণে যে দিতে হবে এমন কোনো কথা নেই, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে শো করা হয়েছে বন্ডিংটা, বুঝছো? জি আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, সরি, বাট অন এভারেজ, এই যে যেটা বলতেছিলাম, যে অন এভারেজ ইলেকট্রন গুলো এত ফাস্ট মুভ করতেছে থ্রু দা মেটাল, কিন্তু তারা বলতে গেলে কি থাকে, ওভারঅল ভেলোসিটি আর রেজাল্টেন্ট ভেলোসিটি যদি বের করো তখন কত আসবে, জিরো আসবে। কেন, বিকজ তারা কোলাইড করে করে যে পজিশনে ছিল ওখানে কি করে ফেরত চলে আসে, ঠিক আছে। তো তাহলে অন এভারেজ দ্য ওভারঅল পজিশন অফ দ্য চার্জ ইন দ্য মেটাল ইজ স্টেশনারি। কিন্তু যদি কি করা হয়, এটা স্টেশনারি কখন, যখন নাকি আমরা কোনো পিডি অ্যাপ্লাই করি না, মানে কোনো পাওয়ার সাপ্লাই অ্যাটাচ করি না। কিন্তু যখন কোনো পাওয়ার সাপ্লাই অ্যাটাচ করব তখন কি হবে, however if a source of emf মানে কি ব্যাটারি, ঠিক আছে, if a source of emf is connected across the metal, তখন কি হবে, the electric field it sets up in the metal will push the negative electrons towards the positive end of the field। তো এখন এখানের মধ্যে তারা বলতেছে কি, এই তো ছিল আমাদের, এই যে এই ছিল আমাদের মেটালটা, হ্যাঁ, তো এখন মেটালের এক এন্ডে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, আরেক এন্ডে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অ্যাটাচ করলাম। তো এখন কাজটা কি হবে, এই এন্ডে আমাদের নেগেটিভ, এই এন্ডে পজিটিভ টার্মিনাল অ্যাটাচ করলাম। সো ইলেকট্রনস নিজেরা কি, নিজেরা হলো নেগেটিভলি চার্জ, তো তাহলে ইলেকট্রন কি হবে, নেগেটিভ টার্মিনাল থেকে রিপেলড হবে আর পজিটিভের কাছে অ্যাট্রাক্টেড হবে, তাই না। তো তাহলে এই ব্যাপারটা কি জিনিস, the electrons will be repelled from the negative terminal and they will move towards the positive terminal। now if you think that ইলেকট্রন গুলি পিডি অ্যাপ্লাই করার জন্য একদম স্ট্রেট নেগেটিভ থেকে পজিটিভে চলে গেছে,
এটা আসলে ভুল। ইলেকট্রন একদম স্মুথলি এখান থেকে ওখানে যাবে না। ইলেকট্রন গুলো কি অনেক বেশি স্পিড, তো তারা ঠিকই এরকম অ্যাব্রাপ্ট মুভমেন্টে থাকবে। যখন কোনো পিডি অ্যাপ্লাই করে নেই তখন কি হয়েছে, কলিশন করে 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 যেখানে ছিল ওখানেই আছে। কিন্তু যখন নাকি পিডি অ্যাপ্লাই করব তখন তারা কি করবে, 5 স্টেপ সামনে যাবে, 4 স্টেপ পিছিয়ে আসবে, কিন্তু ওভারঅল একটা স্টেপ কি করছে, ঠিকই সামনে আগাইছে। কোন দিকে, টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। বুঝা গেছে? তো তাহলে 5 স্টেপস ফরওয়ার্ড 4 স্টেপস ব্যাক এমন টাইপের করে 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 আস্তে আস্তে তারা কি করে, নেগেটিভ টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভ টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই দিকে মুভ করবে। ওকে, এনার্জি লস বলতে ওই যে এই কলিশন গুলি করে তো হিটিং ইফেক্ট অফ কারেন্টের ব্যাপারটা হয়, বুঝছো? এখানের মধ্যে কাজটা কি, এই যে the slow overall movement of the electron is called their drift velocity. আচ্ছা, পিডি অ্যাপ্লাই না করলে মুভ করবে টার্মিনাল গুলি কানেক্ট করা মানেই তো তোমার পিডি অ্যাপ্লাই করা হয়ে গেছে, বুঝছো? যে তোমার ব্যাটারির যে দুইটা টার্মিনাল আছে রাফাত, ওই ব্যাটারির ওই দুইটা টার্মিনাল অ্যাটাচ করা মানে কি, ব্যাটারির যে পটেনশিয়াল ডিফারেন্স আর যে ইএমএফ টা আছে ওইটাই অ্যাপ্লাই করা হয়ে গেল না? বুঝতে পারছো? ওকে, তো তাহলে এখানের মধ্যে যেই কথাটা বলতেছে দেখি, আমরা একটু এই জিনিসগুলো একটু মুছে নেই ফার্স্টে। আচ্ছা, তো এখন এটা একটু পরে আবার আঁকা লাগবে, যে তোমাদের এরকম কয়টা ডায়াগ্রাম দিবে কোশ্চেন পেপারে, যে এই তো এই জিনিসটা, এই কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করতাম আজকে ফার্স্টে, এই ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা বলার পরে জিজ্ঞাসা করতাম যে ড্রিফট ভেলোসিটির ভ্যালু এত কম যে মিলিমিটার পার সেকেন্ড রেঞ্জে, বুঝছো? যে 1 সেকেন্ডে মাত্র মিলিমিটার সমান ডিসটেন্স মুভ করে। সো আমরা লাইট যদি অন করি ইনস্ট্যান্টেনিয়াসলি লাইটটা ওখানের মধ্যে জ্বলে ওঠে না। তো ইলেকট্রনের যদি মুভ করতে এতই লম্বা সময় লাগে, তো তাহলে এত ইনস্ট্যান্টেনিয়াস একটা ইফেক্ট কিভাবে দেখি, তো ওই ব্যাপারটা আমরা বলবো। ঠিক আছে, এখানের মধ্যে কাজটা কি হয়, ইলেকট্রিক ফিল্ড যেটা সেট আপ হয়, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা আমাদের লাইট স্পিডে সেট আপ হয়ে যায়, যে সুইচ অন করার সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড সেট আপ হয়ে যায়। একদম লাইটের জাস্ট একদম কাছে ইলেকট্রন আছে না, পুরো মেটাল জুড়েই তো ইলেকট্রন। একদম এই যে মনে করো এই হলো সুইচটা, এই হলো পাওয়ার সাপ্লাই, এই হলো বাল্ব। তো এখন বাল্ব ফার্স্টে অফ করা, কিন্তু পুরাটা ওয়্যার জুড়ে কি আছে, ইলেকট্রন আছে না? থ্রুআউট দ্য হোল ওয়্যার দেয়ার আর হোয়াট, ইলেকট্রন। জাস্ট এই জায়গাটায় সুইচের এই জায়গাটায় সুইচটা অফ করা দেখে কানেকশনটা বন্ধ ছিল। তো এখন সব জায়গায় এরকম ইলেকট্রন আছে। সো হোয়াট হ্যাপেন্স, যখনই নাকি আমরা সুইচটা ক্লোজ করব, মানে কি সুইচটা অন করব, তখনই কি হবে, the electron that is closest to the bulb or the filament lamp ওইটার ভিতরে কি হয়ে যাবে, তখন ইলেকট্রনটা এন্টার করবে। তো তখনই কি, there is a current through the or there is a flow of charge through the bulb। বুঝা গেছে শারিয়া, যে কেন আমরা এত তাড়াতাড়ি পাই ইফেক্টটা? ওকে, তো তাহলে আমরা ক্লোজেস্ট গুলোর জন্য, হ্যাঁ হ্যাঁ ক্লোজেস্ট গুলোর জন্য, যে পুরো মেটাল ওয়্যার জুড়ে ইলেকট্রন গুলি থাকে, তো যেটা কাছাকাছি থাকে সে চলে আসে। ঠিক আছে, এই যে এখানের জন্য তার একটা কথা বলে দিচ্ছে, আমরা কিন্তু এই কলিশন গুলি মাত্রই নোট কপিতেও মাত্র ওই জিনিসটা দেখে আসছিলাম না, নোটপ্যাডের মধ্যে দেখছিলাম যে কলিশন গুলো কি হয়, এরকম অ্যাব্রাপ্ট চেঞ্জ আসবে ডিরেকশন। ঠিক আছে, যে তুমি এরকম ইলেকট্রনটা এখানে আছে, তো এখন পিডি অ্যাপ্লাই করলো, তুমি যদি ডিরেক্টলি এখান থেকে এখানে দাও, ইয়েস ইট উইল গো ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল টু দ্য পজিটিভ টার্মিনাল, 1 মার্ক পাবা। আরেকটা মার্ক কিসের জন্য, এই অ্যাব্রাপ্ট কলিশন গুলির জন্য যে ডিরেকশনের চেঞ্জ আসবে এই জিনিসটার জন্য আরেকটা মার্ক। তো টোটাল মার্ক থেকে 2 মার্ক এরকম টাইপের ডায়াগ্রামে। 2টা মার্ক কিসে কিসে, একটা হলো ডিরেকশনটা ঠিক রাখার জন্য, কোন ডিরেকশন, নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যাবে, এটা 1 মার্ক। আরেকটা মার্ক কিসে, এই কলিশন গুলি যে অ্যাব্রাপ্ট চেঞ্জেস ইন ডিরেকশন কজ করায় ওই ব্যাপারটা শো করার জন্য। এটাই এই এক্সাম প্রিন্টের মধ্যে বলা, কি বলা, ইন এক্সাম অ্যানসার্স draw the direction of the electron movement changing sharply
ফর ইচ কলিশন, যে প্রত্যেকটা কলিশনের জন্য আমাদের ডিরেকশনটা কি হবে, অ্যাব্রাপ্টলি ওরকম চেঞ্জ আসবে, বুঝছেন? তো তাহলে এই ব্যাপারটা, তো এই যে এখানে আমাদের কি বলতেছে, conduction in metal happens as free electrons add an overall movement along the direction of the voltage across the conductor towards the positive anode, যে ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তো তাহলে সে কোথায় যাবে, পজিটিভ টার্মিনালের কাছে যাবে, টু দেয়ার র্যান্ডম কলিশনস এন্ড ভাইব্রেশন। সো র্যান্ডমলি কোলাইড করতেছে কিন্তু ওভারঅল একটু একটু হলেও কি করতেছে, দে আর মুভিং টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। ওইটাকে আমরা কি বলি, কারেন্ট বলি, যে ইলেকট্রন কোথায় যায়, নেগেটিভ থেকে পজিটিভে ফ্লো করে। আচ্ছা, তো এখন এটা হলো আমাদের মেইনলি কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো করে কিভাবে, দে মুভ ফিউ কিলোমিটারস পার সেকেন্ড, এত স্পিডে মুভ করে, কিন্তু ওভারঅল মুভমেন্টটা কি খুবই কম, বিকজ অফ দ্য কলিশন। এই জিনিসটাই এই ডিডিও নোতে লেখা। কি বলতেছে দেখো, ফর আ মেটাল দ্য র্যান্ডম থার্মাল মোশন of the electrons will be at speeds of thousands of kilometer per second। মাত্র যেটা বলছিলাম যে তারা কিন্তু আসলে মুভ করে অনেক স্পিডে, কিন্তু নেট মুভমেন্ট মানে কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে তাদের সময় লাগে এত বেশি। তারা থাউজেন্ডস অফ মিটার পার সেকেন্ড অর থাউজেন্ডস অফ কিলোমিটার পার সেকেন্ড স্পিডে মুভ করে, কিন্তু মাত্র 1 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করতে তাদের সময় লাগে 10 সেকেন্ড। কেন? বিকজ তারা এখান থেকে এখানে স্ট্রেট লাইনে মুভ করে না, তারা কি করে, অনেক 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 কলিশন এনকাউন্টার করে দেন ইভেন্চুয়ালি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যায়। তো এই কথাটা বলতেছে যে হাউএভার দ্য ড্রিফট ভেলোসিটিটা কি, ড্রিফট ভেলোসিটিটা হলো দ্য এভারেজ ভেলোসিটি উইথ হুইচ দ্য ইলেকট্রন মুভস থ্রু দ্য মেটাল, যে ইলেকট্রনটা যে মেটালের ভিতর দিয়ে মুভ করে ওই এভারেজ স্পিড। এভারেজ স্পিডটা আমরা কি বলি, অর্থাৎ এভারেজ স্পিডটাকে আমরা কি বলি, টোটাল ডিসটেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, তাই না? তো তাহলে ডিসটেন্স মুভ করছে এতটুকু আর টাইম লাগছে ডেল্টা টি, কিন্তু এখানে কিন্তু সে অনেক অনেক কলিশন এনকাউন্টার করে এখানে মধ্যে আসছে। সো টোটাল ডিসটেন্স ট্রাভেলটার ভ্যালুটা কি, কম হয়ে যায়, বুঝতে পারছো? এই কথাটা বলতেছে যে ড্রিফট ভেলোসিটি ডিউরিং কন্ডাকশন ইজ ইউজুয়ালি অনলি মিলিমিটারস পার সেকেন্ড। তো এই জিনিসটা সবসময় মনে রাখবা যে ইলেকট্রনস আর অ্যাকচুয়ালি মুভিং ভেরি ফাস্ট, কিন্তু তারা কি করে, অনেক কলিশন করে করে যতটুকু সামনে যায় ততটুকু আবার কি করে, পিছিয়ে আসে। তো তাহলে অ্যাজ ইফ 100টা কলিশনের মধ্যে তারা কি করে, 100 স্টেপ সামনে যেয়ে 99 স্টেপস কি করে, পিছিয়ে আসে। তো তার মানে ওভারঅল এক স্টেপ করে করে কি করতেছে, ফরওয়ার্ড মুভ করতেছে, এমন টাইপের ব্যাপার। তো তাহলে এই ইলেকট্রিক কারেন্টের যে অ্যাকচুয়াল ভ্যালু, আমরা তো কারেন্টের ফর্মুলা জানি যে কারেন্ট ইজ ইকুয়াল টু রেট অফ ফ্লো অফ চার্জ, কারেন্ট ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এই ফর্মুলা। কিন্তু এইটা থেকে আমাদের কারেন্টের আরো কতগুলি স্পেসিফিক ভ্যালু আছে বা স্পেসিফিক কতগুলি কোয়ান্টিটি আছে যেগুলোর উপরে কারেন্ট ডিপেন্ড করে। তো ওই ফর্মুলাটা এখন আমরা ডেরাইভ করে দেখব, ঠিক আছে? তো এই ফর্মুলাটাকে আমরা বলি ট্রান্সপোর্ট ইকুয়েশন। এই যে I is equal to NAVE, এই ফর্মুলাটা হলো কারেন্টের নতুন ফর্মুলা। এটা মুখস্থ করা লাগবে না, এক্সাম কপিতে দেওয়া থাকবে। জাস্ট আমরা দেখব হাউ উই অ্যারাইভড এট দিস ফর্মুলা, যে ডেরাইভেশনটা কিভাবে করা হয় ওই ব্যাপারটা দেখব। ওকে, সো এতটুকু পর্যন্ত তো কোনো কনফিউশন নাই, আছে? বুঝতে পারছো এতটাই না, যে এখানে মধ্যে ফার্স্টে কন্ডাকশন এন্ড মেটালটা কিভাবে এন্ড কেমন কলিশন গুলি করে, কলিশনের ব্যাপারটুকু মাথায় রাখা লাগবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এইগুলো এমনিতে কয়েকটা এক্সাম্পল দেখাইছিলাম, এটা মনে হয় ইয়েগুলা চেক পয়েন্ট কোশ্চেনে কোনো সলিউশন রিলেটেড কিছু হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা প্রুফে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, কলিশনের জন্য ওভারঅল ভেলোসিটিটা কম থাকে বা স্পিডটা কম থাকে। কলিশন এটা র্যান্ডমলি করে, একটা স্পেসিফিক কোনো প্যাটার্ন নাই, বুঝছো? র্যান্ডমলি ওরকম কোলাইড করতে থাকে, ঠিক আছে রাফাত?
ওকে, সো এখন আমাদের ট্রান্সপোর্ট ইকুয়েশনের ডেরাইভেশন। তো আমরা কারেন্ট কে নরমালি কেমন ভাবে ডিফাইন করি আজিজুল? রেট অফ ফ্লো অফ চার্জ, যে আমাদের কারেন্ট ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং পার ইউনিট টাইম। তো এই ফর্মুলাটাকে আমরা কি করব, একটু ঠিকঠাক মতো সাজায় লিখব। আচ্ছা, তো এখন আমরা কন্ডাক্টরটা ড্র করি। মনে করো যে এটা একটা ওয়্যার, দিস ওয়্যার হ্যাজ আ ক্রস সেকশনাল এরিয়া এ, এন্ড এই ওয়্যারটা হলো এতটুকু লম্বা। সো দিস হ্যাজ আ লেন্থ এল। ওকে, আচ্ছা, এখন এখানে আমাদের কাজটা কি, দেয়ার আর millions and millions of electrons within the metal. A huge number of electron আছে এই মেটালের মধ্যে। তো এখন ইলেকট্রন গুলোর কি থাকবে, একটা ডেনসিটি থাকবে না ওয়াসিউ, যে প্রতি 1 মিটার কিউব ভলিউমে কয়টা ইলেকট্রন থাকবে, ওইটার তো আমাদের একটা ভ্যালু আছে নাকি? যে কপারের জন্য, যে নাকি অনেক ভালো কন্ডাক্টর, তার কি থাকবে, পার ইউনিট ভলিউমে ফ্রি ইলেকট্রন থাকবে বেশি বেশি করে। আর যে নাকি খারাপ কন্ডাক্টর, তার কি থাকবে, পার ইউনিট ভলিউমে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকবে কম, এমন টাইপের ব্যাপার। সো এখানের মধ্যে কাজটা দেখো কেমন, লেট the number of free electrons per unit volume, ইউনিট মানে কি, ইউনিট মানে হলো 1, ঠিক আছে? তো 1 আর ভলিউম হলো মিটার কিউব, তো তার মানে ফর এভরি, যে পার ইউনিট ভলিউম মানে ফর এভরি 1 মিটার কিউব ভলিউম কয়টা ফ্রি ইলেকট্রন আছে, ওই জিনিসটা নিয়ে আমরা এখন ডিল করব। সো the number of free electrons per unit volume হলো n, স্মল লেটার n, ঠিক আছে? স্মল লেটার n টা কি, যে 1 মিটার কিউব ভলিউমে ওই মেটালের মধ্যে কতগুলি ফ্রি ইলেকট্রন আছে, ঠিক আছে? তো তাহলে 1 মিটার কিউবে n নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। তো এখন এই যে আমি কন্ডাক্টরটা ড্র করছি, এটা শেপটা কি, সিলিন্ডার না? একটা সিলিন্ডারের কি বলে, ভলিউমের ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ, আর পাই আর স্কয়ারটা কি, ক্রস সেকশনাল এরিয়াটা। সো ফর এনি প্রিজম আমাদের অ্যাকচুয়ালি ভলিউমটা কি হয়, ক্রস সেকশনাল এরিয়া টাইমস লেন্থ, তাই না? তো তাহলে ভলিউম অফ দ্য কন্ডাক্টর is equal to cross sectional area times length. ওকে, যে ভলিউমটা হলো এত। ওকে, সো তাহলে 1 মিটার কিউব ভলিউমে n নাম্বার অফ ফ্রি ইলেকট্রন আছে। সো তাহলে a ইনটু l, এটা তো টোটাল ভলিউম। সো তাহলে এই ভলিউমে কয়টা ইলেকট্রন আছে, এটা আমরা ইউনিটারি মেথড দিয়ে বের করতে পারবো না? যে আমরা এমন ভাবে বলতে পারি যে 1 মিটার কিউব ভলিউমে 20টা ইলেকট্রন আছে। সো তাহলে পরে 20 মিটার কিউব ভলিউমে কয়টা ইলেকট্রন থাকবে, এইটা, যে যত ভলিউম ইনটু 1 মিটার কিউব ভলিউমে জয়টা ইলেকট্রন আছে। দেন 5 মিটার কিউব ভলিউমে কয়টা ইলেকট্রন থাকবে, 20 ইনটু 5, এমন টাইপের ব্যাপার। সো এইখানের মধ্যে আমরা সেম টাইপের একটা কাজ করব। কি কাজ করব, 1 মিটার কিউব ভলিউমে কয়টা ইলেকট্রন আছে, 1 মিটার কিউব ভলিউমে n টা ইলেকট্রন আছে। সো তাহলে a ইনটু l মিটার কিউব, যে এত মিটার কিউব ভলিউমে কয়টা ইলেকট্রন থাকবে, a ইনটু l ইনটু n, এতগুলা ইলেকট্রন নাকি? এটা আমরা নিচে লিখবো, উপরে জাস্ট এমনি ইউনিটারি মেথডটা দেখায় রাখলাম। ওটা চাইলে লিখে রাখতে পারো, সমস্যা নেই, আমি নিচে এখন লিখতেছি। ওকে, সো নাম্বার অফ
হ্যাঁ হ্যাঁ, এই এনটা ধরছে ফর্মুলাতে নিয়ে আসার জন্য, বুঝছো সারিয়া? জি ভাই। The number of free electrons, sorry, ওবায়দুল কাদের হয়ে গেছে, ইলেকশন লিখে শুরু করছিল। The number of free electrons in A into L meter cube volume is equal to A into L times N electrons, ঠিক আছে? তো এটা হলো একটা ব্যাপার যে কতগুলি ইলেকট্রন আছে ওই ভলিউমের মধ্যে, ওই ইলেকট্রন নাম্বারটা বের করে রাখলাম। ওকে অসাফ, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস কত, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস হলো A into L, that is the total volume of the conductor multiplied by 1 meter cube of the conductor এ কয়টা ইলেকট্রন থাকে। সো তাহলে এই জিনিস, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। ওকে, সো তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো আমরা আরেকটা ব্যাপার করছিলাম যে একটা ইলেকট্রনের চার্জ আমরা -1 ছোটকাল থেকে পড়ে আসছি, কিন্তু আসলে একটা ইলেকট্রনের চার্জ কত, -1.6 টাইমস 10⁻⁻19 কুলম, তাই না? এরকম একটা ভ্যালু পড়ে আসছিলাম। এই যে শুরুর দিকে আমরা বলছিলাম, কোথায় গেল, এদিকে একটা জায়গায় থাকবে, এই যে, ঠিক আছে, যে একটা ইলেকট্রনের অ্যাকচুয়াল চার্জ কত, 1.6 টাইমস 10⁻⁻19, এন্ড যেহেতু নেগেটিভ তার জন্য নেগেটিভ সাইনটা। তো এখন এখানে এটা দিয়ে কি কাজ, যে আমাদের দেখো চার্জ অফ 1 ইলেকট্রন হলো ই, যে ইটা হলো এই 1.6 টাইমস 10⁻⁻19, ঠিক আছে? তো একটা ইলেকট্রনের চার্জ যদি ই হয়, তো তাহলে টোটাল ইলেকট্রন আছে কয়টা, এতগুলা, A ইনটু L ইনটু N টা, নাকি? তো এতগুলা ইলেকট্রনের চার্জ কত হবে, ইনটু ই করে দিলে যা আসে, যে লাইক এরকম ইউনিটারি মেথডে যে একটা ইলেকট্রনের চার্জ হলো ই, তো তাহলে 20টা ইলেকট্রনের চার্জ কত, 20 ইনটু ই, বুঝা গেছে? তেমন টাইপের ব্যাপার। ওকে, তো তাহলে এখানের জন্য ব্যাপারটা কেমন, সো চার্জ অফ A into L into N electrons, এতগুলি ইলেকট্রনের চার্জ কি হবে, A into L into N times E. So total amount of charge that will pass from one end of the conductor to the other will be this, তাই না? সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সো এই জিনিসটা আই হোপ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। সো এটা কি, the amount of charge, so তার মানে this is what, the total charge that will pass from one end of the conductor to the other is this. So delta Q is equal to A into L into N into E, ঠিক আছে? আর এক এন্ড অফ দা কন্ডাক্টর থেকে আরেক এন্ডে পাস করতে আমরা মনে করো টাইমটা নিলাম ডেল্টা টি, যে ওয়ান এন্ড অফ দা কন্ডাক্টর থেকে আরেক এন্ডে যাইতে কতটুকু সময় লাগে, ডেল্টা টি অ্যামাউন্ট অফ টাইম লাগে। Let the time taken for the delta Q charge to flow from one end of the conductor to the other delta T. সো এখন আমরা কিসে চলে আসব, একদম কারেন্টের প্রথম ইকুয়েশনে। কারেন্টের ইকুয়েশনটা কি, ডেল্টা কিউ বাই ডেল্টা টি, রাইট? তাহলে we know current is equal to amount of charge flowing per unit time. So A into L into N into E divided by delta T. তো এখন আমরা
এভারেজ স্পিড কি পড়তাম, টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। তো এখন দেখো তো এই জিনিসটাকে আমাদের ওইটাই দিচ্ছে না, যে লেন্থ অফ দা কন্ডাক্টর হলো এল, তো দিস ইজ দা ডিস্টেন্স ট্রাভেল বাই দা চার্জ ক্যারিয়ার্স, আর এই ডিস্টেন্সটা কভার করতে সময় লাগছে কত, ডেল্টা টি অ্যামাউন্ট অফ টাইম লাগছে। তো তাহলে পরে এটাকে কি বলা যায়, ভেলোসিটি বলা যায়। এন্ড এই ভেলোসিটিটা কি, দিস ইজ দা এভারেজ ভেলোসিটি এট হুইচ the charged particles move from one end of the conductor to the other. তো এটাকে কি বলি আমরা, drift velocity বলি। ওকে, so this will be a VNE. So this is the new equation for current. এটা বারবার করে বলতেছি, মুখস্থ করা লাগবে না, বাট মুখস্থ হয়ে যাবে। এটা নিয়ে এতগুলি ম্যাথ করা লাগবে যে আমাদের ইভেন্চুয়ালি মুখস্থ হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। নতুন নতুন যাই ইকুয়েশন পাও, সব ইকুয়েশন এক্সামের সময় দেওয়া থাকবে, সব কনস্ট্যান্টের ভ্যালু, যে ইলেকট্রনের চার্জ যে -1.6 টাইমস 10⁻19, এরপর আরো কতগুলো কনস্ট্যান্টের নাম পড়বা ওয়েভস এর চ্যাপ্টারে, কোয়ান্টাম ফিজিক্স এর ওখানে। তো ওখানের মধ্যে তোমাদের যাই কনস্ট্যান্টের ভ্যালু আসবে, যত কিছু আসবে, সব ভ্যালু দেওয়া থাকবে। বুঝা গেছে? তো কোনো কিছু নিয়ে ওরকম আমাদের মুখস্থ করা লাগবে না। এ লেভেলস এল ডেল টি, এটা ভি কি করে হলো এটা একটু বলো। এই যে এভারেজ ভেলোসিটি মানে কি বলতো, টোটাল ডিস্টেন্স হ্যাঁ, ট্রাভেল ডিসটেন্স বাই ডিভাইডেড বাই টাইম। টোটাল টাইম টেকেন। তো টোটাল ডিস্টেন্সটা কত, লেন্থ অফ দা কন্ডাক্টর, যে একদম ওয়ান এন্ড অফ দা কন্ডাক্টর থেকে আরেক এন্ড পর্যন্ত টোটাল ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করবে, এল সমান এল ডিস্টেন্স। আর এই ডিস্টেন্সটা কভার করতে সময় লাগছে কত, ডেল টি। ডেল্টা টি অ্যামাউন্ট অফ টাইম, তো এর জন্য ভেলোসিটি। বুঝা গেছে? বুঝছি না। ওকে, এটা এখানে আমাদের ব্র্যাকেটে লিখে রাখি, ভি ইজ ইকুয়াল টু লেন্থ অফ দা কন্ডাক্টর বাই ডেল্টা টি। এটা হলো তোমার ইয়েটা, যে যখন নাকি আমরা একটা হলো হেন্স হিসাবে ইউজ করা হয়, আর একটা হলো এখানে কোন একটা ফর্মুলাতে যখন সাবস্টিটিউশন করতেছি ওই জিনিসটা শো করার জন্য। বুঝছো? এই জিনিসটা প্রথম দেখলাম। আচ্ছা, আস্তে আস্তে এখন অনেক কিছুই দেখবা নতুন, সমস্যা নাই, বাট বুঝলেই হবে। ওকে, কয়টা বাজে? আজান দিয়ে দিয়েছে 5:50, আজান দেয় এখন। ইয়াল্লাহ। আচ্ছা, কপি করা শেষ হয়েছে সবার? সবাই একটু কপি করা শেষ করে ফেলো, দেন আমরা নতুন মিটিং এ পরে এগুলার ইউনিট গুলা নিয়ে এগুলা নিয়ে ডিসকাস করবো। আর যদি উপরে কপি করা বাকি থাকে দেন বলো, দেন স্ক্রল করে উপরে দেখাবো, সমস্যা নেই। তোমার শীতকালে কি ক্লাস টাইমিং এটাই থাকে না? হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ ক্লাস টাইমিং ফিক্স, জাস্ট রোজার সময় চেঞ্জ হয়। বাট তোমাদের তো রোজার সময় পরীক্ষাই চলবে নাকি, এখন এপ্রিলের দিকে চলে আসছে রোজা না, তো তখন মক চলবে। আমাদের এক্সাম তো মেতে না? হুম, মে এন্ড জুন। এস শেষ করে কি এটু স্টার্ট হয় নাকি গ্যাপ আছে? না না, একদম শেষ করে পরীক্ষা দেওয়ার পরে এরপর জুলাই থেকে একটু শুরু করে দেবে। আচ্ছা ভাই, এ লেভেল দেওয়ার আগে ও লেভেলের সার্টিফিকেট পেয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবা। তোমাদের তো নভেম্বরেই মেইন সার্টিফিকেট চলে আসার কথা। এটা ডিপেন্ড করে, তুমি চুল যদি টেনে টেনে ছিঁড়ে ফেলো তাহলে থাকবে না চুল। বুঝছো রাফিন? ওকে, আমরা নতুন মিটিং শুরু করছি।
কালকে তো হ্যাজেলউডের জন্য পিটাইছে আল্লাহ। ওকে, সো তাহলে এখন আমরা একটা কাজ করব, কি করব, যে কারেন্টের যে নতুন ইকুয়েশনটা লিখলাম এটা কোন কোন সিম্বলটা কি রিপ্রেজেন্ট করে ওই ব্যাপারগুলি ফার্স্ট একটু নোট ডাউন করে রাখেন, তাদের ইউনিট গুলি কি হবে ওই জিনিসগুলো লিখে রাখেন। যে আই ইজ ইকুয়াল টু, নরমালি এটা কেমন ভাবে লেখা হয়, এন এ ভি ই এরকম। আচ্ছা, তো এখন আই তো হলো কারেন্ট, আই হলো কারেন্ট, এন্ড কারেন্টের ইউনিট কি, অ্যাম্পিয়ার। এনটা কি, এন হলো 1 মিটার কিউব ভলিউমে কয়টা চার্জ ক্যারিয়ার আছে, রাইট? তো তাহলে এটাকে কয় নামে ডাকা হয়, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম, or এটাকে আরেকটা নাম বলা হয় চার্জ ক্যারিয়ার ডেনসিটি। ঠিক আছে, এখন এটার ইউনিট কি হবে, এটার ইউনিটটা বের করবা। এরপরে এটা দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছি, ক্রস সেকশনাল এরিয়া অফ দা কন্ডাক্টর। ক্রস সেকশনাল এরিয়া, যেটার ইউনিট হবে মিটার স্কয়ার। ভিটা কি, ভিটা হলো ড্রিফট ভেলোসিটি। ওইটা যেটাই হয় আমরা অলওয়েজ এসআই ইউনিট গুলো লিখবো। ঠিক আছে, আচ্ছা, ড্রিফট ভেলোসিটির ডেফিনেশনটা একটু নিচে এটার সাথে লিখে রাখি, বিকজ ডেফিনেশন মাঝে মাঝে আসে। এটার মধ্যে কাজটা কি, ইট ইজ দ্য average velocity at which the electrons move through a metal. And finally E. এটা কি, এটা হলো একটা ইলেকট্রনের চার্জ কত, এটা হলো চার্জ অফ an electron। চার্জের ইউনিট হলো কুলম্ব, বা কুলম্বকে কি লেখা যায়, অ্যাম্পিয়ার সেকেন্ড লেখা যায়, তাই না? ওই জিনিসটাতে আমরা আসবো। সো না, ইলেকট্রনের চার্জ যা থাকে তাই হয়, কিন্তু এই যে দুইটা ফর্মুলা আমরা এখন ডেরাইভ করলাম না, রেজিস্টিভিটির যে ফর্মুলা দেখছিলাম ওইটা, আরে কারেন্টের এইটা, এই দুইটা দিয়ে এরপর আমরা বুঝবো যে আমরা কয়েকটা ব্যাপার কিন্তু বলে আসছিলাম যে ডিটেইলসে পরে পড়বো। থার্মিস্টর কিভাবে করে কাজ করে, মেটাল কিভাবে করে কাজ করে, এইগুলাই দেখবো যে টেম্পারেচার বাড়লে কিসের মধ্যে চেঞ্জ আসে। মোস্টলি এই দুইটা জিনিসে চেঞ্জ হয়, যে টেম্পারেচার যখন বাড়বে তখন কি হবে, কলিশন বেড়ে যাবে না, কলিশন যদি বাড়ে ড্রিফট ভেলোসিটি কি হবে, কমবে। সো এই জিনিসটা হয় যে মেটালের জন্য যখন টেম্পারেচার অনেক বেড়ে যায় তখন ড্রিফট ভেলোসিটি, যে কলিশন এত এত হয় যে ড্রিফট ভেলোসিটি উইল ডিক্রিজ সিগনিফিকেন্টলি। সো তখন কি বলবো, কারেন্ট কমে যাবে, যে এন যদি কমে, কি বলে, ভি যদি কমে যায় কারেন্ট কমবে, এন্ড কারেন্ট কমা মানে কি, রেজিস্ট্যান্স বাড়া। এর জন্য টেম্পারেচার বাড়লে মেটালের রেজিস্ট্যান্স ইনক্রিজ করে, ওরকম টাইপের ব্যাপারগুলি পড়বো আমরা। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল
I is equal to NAVE এই ফর্মুলার কোন টার্ম কি রিপ্রেজেন্ট করে ওই ব্যাপারগুলো এখানে আমাদের লেখা আছে, জাস্ট n এর ইউনিট দেওয়া নাই। তো এখন n এর ইউনিটটা বের করো, যে ইউনিট বের করার জন্য কি করব, যার ইউনিট বের করা লাগবে তাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাবো। সো বাকিগুলোর ইউনিট বসাই দেন বের করো, দেখো n এর ইউনিটটা কি আসে। যে কারেন্টের ইউনিট জানি, এর ইউনিট জানি, ভি এর ইউনিট জানি, ই এর ইউনিট জানি। তো n টাকে সাবজেক্ট করে n এর ইউনিট কি আসে ওটা বের করো। শেষ? হ্যাঁ, এটা হলো ফর্মুলা। এখন এখানের মধ্যে ইউনিট গুলি বসাও। আচ্ছা ভাই, ড্রিফট ভেলোসিটি এটা ড্রিফট কেন বলে? এটা ড্রিফট বিকজ এখানের মধ্যে আমাদের ওই এভারেজ হচ্ছে, যে তোমার ড্রিফটিং, যে গাড়ি তুমি ইয়ের গেমস খেলছো, যে হ্যাঁ ভাই, রেসিং ওইটার কারের, জন্যই বললাম, মানে হ্যাঁ রাউন্ড সার্কেলে যায় বা একদম র্যাপিডলি মুভ করে এই জন্য। এখানের মধ্যে ড্রিফটের ওই সময় ব্যাপারটা কি হয় বলতো, যে ড্রিফটের ওই সময় কিন্তু আসলে ব্যাপারটা একটা ফ্লো করতে থাকে এমন একটা জিনিস, তাই না? যে ওইটা জি কিন্তু ভাই। তোমার যে রাস্তার সাথে যেরকম কন্ট্যাক্টে থাকে, তো ড্রিফট করতে সময় তখন কি হয়, ইটস অ্যাজ ইফ ইট ইজ ফ্লোয়িং ওভার দা ইয়ে। এগুলো পরে কাটাকাটি করো, এখানের মধ্যে তোমার সিটা কি, সিটাকে অ্যাম্পিয়ার সেকেন্ড লেখা যায়, দেন ওখানে থেকে সিম্পলিফাই করো। আচ্ছা, তো তাহলে সারিয়ারকে যেটা বলতেছিলাম, হ্যাঁ ঠিক আছে। সো এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ওখানে ড্রিফট করতেছে কেন বলে, বিকজ ওই যে সি অফ ফ্রি ইলেকট্রন যে থাকে, যে এই কুলম্বটাকে কি লেখা যায়, অ্যাম্পিয়ার আর সেকেন্ড লেখা যায়। তো কুলম্বকে লিখবে অ্যাম্পিয়ার সেকেন্ড, তো তার মানে পার কুলম্ব মানে কি, পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড। দেখো পার অ্যাম্পিয়ার আর অ্যাম্পিয়ার কাটাকাটি চলে যাবে, পার সেকেন্ড আর সেকেন্ড কাটাকাটি চলে যাবে, তো থাকবে কি শুধু পার মিটার কিউব। বুঝতে পারছো? ভেরি গুড, ঠিক আছে। ওকে, সো তাহলে এখন আমরা দেখি যে n এর ইউনিটটা কি আসে, কিভাবে বের করব। উই উইল মেক n the subject of the equation. সো এখন I is equal to NAVE. সো তাহলে n is equal to what, I divided by AVE. কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার, এরিয়ার ইউনিট কি, মিটার স্কয়ার, ভেলোসিটি হলো মিটার পার সেকেন্ড, আর চার্জ অফ এন ইলেকট্রন হলো কুলম্ব। কিন্তু কুলম্ব তো আমাদের এসআই ইউনিট না, তাই না? তো কুলম্বকে কি লেখা যায়, যে চার্জ ইজ ইকুয়াল টু হোয়াট, কারেন্ট ইনটু টাইম। সো কারেন্ট হলো অ্যাম্পিয়ার আর টাইম হলো সেকেন্ড, তো কুলম্বকে কি লেখা যায়, কুলম্ব ক্যান বি রিটেন অ্যাজ অ্যাম্পিয়ার সেকেন্ড। তো তাহলে এই কাজটা যদি করি, মিটার স্কয়ার ইনটু মিটার, এখানে পার সেকেন্ড, কুলম্বকে লেখা যায় অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। তো এখন দেখো এই অ্যাম্পিয়ার কাটাকাটি, এই পার সেকেন্ড আর এই সেকেন্ড কি হবে, কাটাকাটি চলে যাবে। তো তাহলে আমাদের থাকেটা কি, উপরে কোনো ইউনিট নাই, নিচে থাকে কি, মিটার স্কয়ার ইনটু মিটার। মিটার স্কয়ার ইনটু মিটার করলে কি হবে, মিটার কিউব। তো তাহলে 1 by meter cube or per meter cube. So this is the unit of what, this is the unit of n, যে চার্জ ক্যারিয়ার ডেনসিটির ইউনিট কি হবে, পার মিটার কিউব। অলরাইট, তো তাহলে জানি বলতেছিলেন কোনটা, আচ্ছা না ভাই, ওখানের যে মধ্যে, ড্রিফট নিয়ে। হ্যাঁ হ্যাঁ ড্রিফট নিয়ে ওখানের মধ্যে কি, যে তোমার মেটালের ভিতর দিয়ে যখন নাকি ওরকম ইলেকট্রন গুলি মুভ করে, তারা কি করে, ওগুলাকে আমরা সি অফ ফ্রি ইলেকট্রন বলি কেন, বিকজ ইলেকট্রন গুলি কিন্তু অ্যাকচুয়ালি কি করতে থাকে, ওখানের মধ্যে এত 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 আমাদের পার্টিকেল আছে, ওগুলোর মধ্যে থেকে কি করতে থাকে, ফ্লো করতে থাকে। তো এর জন্য ওভারঅল তাদের যে এভারেজ ভেলোসিটিটা ওই নামের মধ্যে, এর জন্য ড্রিফট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। বুঝছো? জি ভাই। ওকে, তো তাহলে the unit of n is
পার মিটার কিউব। অলরাইট, এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? ওকে, তো অনলাইনে যারা আছো কারো কপি করা বাকি থাকলে একটু তাড়াতাড়ি করে নাও, দেন আমরা এখন স্টুডেন্ট বুকে যাব। তোমাদের কি কোন স্কুলের সাথে কানেক্টেড তোমরা, নাকি একদম প্রাইভেটে জাস্ট কোচিং করো? আচ্ছা, এমনিতে স্কুলের ওই ক্যান্ডিডেটদের ইয়ে করার কথা আস্তে আস্তে, যে ভ্যাকসিনেশনের জন্য এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করার কথা। তো ওই জিনিসটা স্কুলের সাথে ইনভলভ থাকলে ভালো হইতো মনে হয়, বাট ওইটা সমস্যা নাই। যদি ইয়ে থাকে স্কুলের থেকে, যদি ওরকম গভর্নমেন্ট আস্তে আস্তে পারমিশন দেয়, তো তখন আলফ্রেডের থেকেও ইহাবের জন্য অ্যারেঞ্জ করা উচিত। দেখবো এনজেড ভাইকে জিজ্ঞাসা করে কি করে, বুঝছো? ওকে, তো তাহলে আই হোপ সবার কপি করা শেষ। তো এখন আমরা স্টুডেন্ট বুকে চলে যাই। তো স্টুডেন্ট বুকেও তারা এই জিনিসটা প্রুফ করে দেখাইছে যে I ইকুয়াল টু NAVQ বা NAVE আর কি। তো এই ফর্মুলাটা কিভাবে করে আসছে, একদম আমাদেরটার মতনই। তো এখানের মধ্যে তারা এই ডেল্টা টি ওই দুটা জিনিসকে কাটাকাটি করে দেখাইছে। আমরা একটু ডিফারেন্ট মেথড ফলো করছি, বাট দুটোটাই একই, কোনোটাতেই কাটবে না, ঠিক আছে? যে এখানের মধ্যে তারা কি করছে দেখো, the value of electrical current in a metal can be calculated using the fundamental movement of electrons. If we remember the definition of current to be I is equal to delta Q by delta T. তো কি হচ্ছে এখানে, if we consider the cylinder shaded on the diagram in figure B, এই সিলিন্ডারের মধ্যে একটা সার্টেন লেন্থ কনসিডার করা হইতেছে, ডেল্টা x সমান ডিসটেন্স। তো এই ডেল্টা x সমান ডিসটেন্স ট্রাভেল করতে সময় লাগে হলো ডেল্টা t অ্যামাউন্ট অফ টাইম। তো তাহলে যে বলতেছে the sea of free electron has moved forward delta x amount of distance, আর তারা কত ভেলোসিটিতে মুভ করতেছে, v ভেলোসিটিতে মুভ করে। সো v is equal to delta x by delta t, or delta x is equal to কি লেখা যায়, v into delta t লেখা যায় না আজিজুল? তো এই জিনিসটা তারা করছে যে distance is equal to কি, velocity into time। ওকে, তো দেখো তারা কি বলতেছে, from the length of the wire that the charges are moving through in a time delta t, then we need to calculate how much charge flows in that time, যে ওই টাইমের মধ্যে এই delta x amount of distance কয়টা চার্জ পার্টিকেল ফ্লো করতেছে। so there are n electrons, এই যে আমরা n ধরছিলাম কি 1 মিটার কিউব ভলিউমে কয়টা ফ্রি ইলেকট্রন আছে, তাই না? so there are n electrons per cubic meter of this metal, মানে প্রতি 1 মিটার কিউব ভলিউমে n নাম্বার অফ ইলেকট্রন আছে। and the wire has a cross sectional area a, তো ক্রস সেকশনাল এরিয়া হলো a, লেন্থ কভার করতেছে কতটুকু, ডেল্টা x সমান লেন্থ কভার করতেছে, আর এই ডিসটেন্সটা কভার করতে তার সময় লাগতেছে কত, ডেল্টা t অ্যামাউন্ট অফ টাইম। আর এতটুকু ভলিউমে কয়টা ইলেকট্রন থাকবে, 1 মিটার কিউব ভলিউমে n টা ইলেকট্রন। তো তাহলে a ইনটু ডেল্টা x সমান ভলিউমে কয়টা ইলেকট্রন থাকবে, a ইনটু ডেল্টা x ইনটু n। আর ডেল্টা x কে তারা কি লিখতেছে, v ইনটু ডেল্টা t লিখতেছে। সো ডেল্টা x কে তারা কি লিখতেছে, v ইনটু ডেল্টা t। তো এখন এটা কি, দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ চার্জ, আর এই চার্জটা কতটুকু টাইমে ফ্লো করে। আচ্ছা, আরেকটা তো ইলেকট্রনের চার্জ e, ওটা দেওয়া লাগবে। দেন টাইম কতটুকু টাইমে ফ্লো করতেছে, ডেল্টা t সমান টাইমে। তো ডেল্টা t কাটাকাটি, তো ওই ইকুয়েশনটাই চলে আসে। তো এইটাই তারা দেখাবে, দেখো। and the wire has a cross sectional area a, their movement is at a drift velocity v, and the distance it takes them to move through this time, so x is equal to kj, v into delta t. So total charge will be the number of electrons multiplied by the charge on each, যে একটা ইলেকট্রনের চার্জ হলো e, তো তাহলে টোটাল চার্জ কত পাস হবে, নাম্বার অফ ইলেকট্রন মাল্টিপ্লাইড বাই চার্জ অফ 1 ইলেকট্রন।
So তাহলে the number of electron will be the density n multiplied by the volume v that travel through it. So তাহলে charge is equal to 1 মিটার কিউব ভলিউমে কতগুলো ইলেকট্রন, টোটাল ভলিউম ইনটু n করলে কি পাবো, ওই ভলিউমে কয়টা ইলেকট্রন আছে মাল্টিপ্লাইড বাই ই করলে কি, যে একটা ইলেকট্রনের চার্জ হলো ই, সো তাহলে এই কয়টা ইলেকট্রনের চার্জ কত হবে, ই এর সাথে ওই নাম্বার অফ ইলেকট্রন মাল্টিপ্লাই করতেছে। সো এখন এই ভলিউমের জায়গায় কি লিখতেছে, এরিয়া ইনটু ডেল্টা এক্স, যে এরিয়া ইনটু লেন্থ করলে ভলিউম পাবো। সো এখন এই যে এন এ ভি টি ইনটু ই, সো এখন এই যে এটা, তো ডেল্টা টি কাটাকাটি, সো ফাইনালি কি আসে, I is equal to NAVE, এই ফর্মুলাটা আসে, বুঝা গেছে? ওকে, সো তাহলে এই জিনিসটাই ছিল ফার্স্ট অফ অল আজকে আমাদের পড়া। আমরা টিউসডে ক্লাসে বুকলেট গুলো সলভ করবো, যে বুকলেটের মোশন 1A আর ফোর্স 1A ওগুলা রিলেটেড কোনো যদি কনফিউশন থাকে বুকলেট করে নিয়ে আসবা, ক্লাসে সামনাসামনি আমরা সলভ করে দেব, এন্ড থার্সডে তো ওগুলোর উপরে টেস্ট, ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।